ভারী বর্ষণে সিলেটে টিলা ধসে 4 জনের মৃত্যু। বিপদসীমার উপরে নদ নদীর পানি। রাঙামাটিতেও পাহাড় ধস, বিভিন্ন জেলায় জলাবদ্ধতায় দুর্ভোগ। 3 জনের লাশ অতখান বাহড়া ওর দেখার বাকি সব মাটির নিচে। এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি, একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। জামালপুরের মাদারগঞ্জে গ্যাসের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলনে 72 ঘন্টা পর্যবেক্ষণ, দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। কিশোরগঞ্জে উপশাখা থেকে অচেতন অবস্থায় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার, হাসপাতালে ভর্তি, তদন্তে কাজ করছে পুলিশ। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেয়ে। সিলেট অঞ্চলে টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে সিলেটের গোপালগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন। গোজার আহমেদের প্রতিবেদন। গত 2 দিনের বৃষ্টিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় বাড়ছে বন্যা ঝুঁকি। টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার লাখো বাসিন্দার কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। পাহাড়ি ডোল তো হঠাৎ আবার আইতে পারে, এটা কোনো গ্যারান্টি দেওয়া হইতো না। কারণ ক্ষতি আমরা দোকানদারি করতাম, এই পরিস্থিতি বর্তমানে নাই। পরবর্তীতে দোকানদারি করতাম ফার্মও করি, আমরা কোনো গ্যারান্টি নাই। আমাদের পাহাড়ি এলাকা যে কোনো মুহূর্তে বৃষ্টি পাহাড়ি ডলে মানে বন্যা আসা যে কোনো সময় আমাদের এগুলা গ্রামাঞ্চলকে ডুবিয়ে দিতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলারও একই অবস্থা। খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর পানি বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর থাকায় বন্যার শঙ্কায় রয়েছেন অনেকেই। পাশাপাশি অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ছে জেলা শহরের বাসিন্দাদেরও। অল্প বৃষ্টিতে আমাদের এই হবিগঞ্জ শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের আশেপাশের ড্রেনগুলো পরিষ্কার নয়। 2 বছর ধরে আমরা দেখে আসছি যে এলাকার রাস্তাঘাটে পানি অল্প বৃষ্টিতেই আসে। পাহাড়ি পানি আইসা হুট করে আমার দোকানপাট ভাসায় নিয়ে গেছে, অনেক কিছু মাল আছিল নিয়ে গেছে ভাসে। পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই কারণে টিলা ভেঙে পড়ছে। এই গাছটা নিয়ে আতঙ্কে আছি, গাছটা তো কিছু পড়ে যেতে পারে। যে অবস্থা বৃষ্টি হতে থাকলে তো আমাদের টিকাই দেয়, কোথায় থাকবো, কিভাবে কি করবো, তার কোনো ঠিকানা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর পানি অধিকাংশ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বৃষ্টি ও উজানের ঢল কমে গেলে থাকবে না বন্যা পরিস্থিতি। সিলেট জেলার স্থানীয় বৃষ্টির কারণে পানি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো আগামী 2 দিন হয়তো পানির পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। যদি মেঘালয় বৃষ্টিপাত কমে যায় তাহলে এই পানিটা আশা করি যে আর বাড়বে না, স্থিতিশীল অবস্থায় থাকবে। এবং যদি বৃষ্টিপাত বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয়তো পানি লেভেলটা আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে সুনামগঞ্জে বৃষ্টি থাকলেও বন্যার আভাস নেই জানিয়েছে প্রশাসন। তবে সিলেট বিভাগে বন্যা হতে পারে এমন এলাকায় সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের 58টি আশ্রয়কেন্দ্র সহ স্বেচ্ছাসেবক টিম, নৌকা এবং আরও উদ্ধারকর্মী যারা আছে আমরা প্রস্তুত রেখেছি। এদিকে বৃষ্টিপাতের প্রভাবে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাপন্দ এলাকায় টিলা ধসে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 4 জন। সবশেষ 2022 সালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েন সিলেটবাসী। গুলজার আহমেদ, এখন সিলেট। রাঙামাটিতে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়েছে। সকালে রাঙামাটি, চট্টগ্রাম ও কাপ্তাই সড়ক সহ বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মাটি সরিয়ে নেয়, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলার কাউখালী ও জুরাছড়িতে সড়ক ধসে যাওয়ায় সদরের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন এই পথে চলাচলকারীরা। পৌর এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা 1.5 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি। এরই মধ্যে সদর উপজেলার সাতচুরি ইউনিয়নের 6 গ্রামে পানি ঢুকে 2 শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 28 মে থেকে রাঙামাটিতে ভারী বর্ষণ শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় খোলা হয় 267টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি
ব্যাংকের একটি সাব ব্রাঞ্চ থেকে সচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। রোববার দুপুরে হঠাৎ ব্যাংকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ব্যাংকে ঢুকে ম্যানেজার শমিক জামান খান, কর্মকর্তা কামাল হোসেন সহ সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সেখান থেকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, তারা কেউ কথা বলতে পারছিলেন না। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি বলেন, কিভাবে তারা অচেতন হলেন তা এখনও নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে। ব্যাংকে কোনো ডাকাতির আলামত মেলেনি বলেও জানায় পুলিশ। কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহের পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমে বেচাকেনাও ভালো হচ্ছে। এ নিয়ে আরও জানাতে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন আমাদেরকে বেচাকেনা কেমন চলছে এবং দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিম, গত 2-3 দিনের বৃষ্টির কারণে ময়মনসিংহ অঞ্চলের কোরবানির পশুর হাটগুলো কিন্তু ঠিক সেভাবে জমেনি। অর্থাৎ আমরা বিভিন্ন বাজারে গিয়ে দেখেছি যে বাজার আসলে কোরবানির পশু শূন্য ছিল, কিন্তু সেই অবস্থা কিছুটা কেটেছে। আজকে দুপুর থেকে একটানা বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু কোরবানির পশুর হাটগুলোতে কোরবানির পশুর আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন যে কোরবানির পশুর হাটে রয়েছি, এটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। সোহাগী বাজার, সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সোহাগী বাজারের যে কোরবানির পশুর হাট বসে, সেই পশুর হাটে। এবং আমরা দেখেছি যে এখানে আসলে দুপুর থেকেই প্রচুর গরু নিয়ে এসেছেন যারা বিক্রি করার জন্য। এলাকার কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু কোরবানির পশু নিয়ে এসেছেন। এবং যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন এলাকা থেকে, তারা এখানে কিন্তু এসেছেন কোরবানির পশু কেনার জন্য। এবং আজকে মোটামুটি বেশ বেচা কেনা হয়েছে। বিশেষ করে গত 2-3 দিন মানুষ কোরবানির পশুর হাটে যেতে না পারার কারণে আজকে কিন্তু এখানে যেমন ক্রেতারাও এসেছেন, বিক্রেতারাও এসেছেন, যার কারণে এখানে বেশ বেচা কেনা হয়েছে। আমরা বাজারে যে ইজারাদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা যে প্রত্যাশা নিয়ে এবার কোরবানির পশুর হাট ডেকেছিলেন, সেই প্রত্যাশা কিন্তু কিছুটা হলেও আজকে পূরণ হয়েছে। এবং এখানে আরেকটি হাট বসবে সেই আগামী বৃহস্পতিবারে, সেই হাটে কিন্তু এখানে আরও বেচা কেনা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমি যদি একটু জানাই যে এই যে পশুর হাট, এটি কিন্তু স্থানীয় জাতের অর্থাৎ দেশীয় জাতের যে গরু রয়েছে এর আধিক্য রয়েছে। এবং যারা স্থানীয় বা দেশীয় জাতের গরু কিনতে চান তারা কিন্তু এই বাজারটিকে পছন্দের তালিকায় রাখেন এবং তারা এখান থেকে কোরবানির পশু কিনে থাকেন। আমি একটু যদি সামগ্রিক অবস্থা জানাই যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর 152টি হাটে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট রয়েছে এবং সেই পশুর হাটকে কোরবানির পশু বেচা কেনা হবে। এবং সবগুলোই কিন্তু বৃষ্টির কারণে গত 3 দিন ঠিক না জমলেও কিন্তু আজকে থেকে বিভিন্ন এলাকায় আমরা এই সোহাগী বাজার এবং অন্যান্য উপজেলায় খবর নিয়েছি, সেখানেও কিন্তু আজকে পশুর হাট বসেছে এবং বেচা কেনাও বেশ ভালো হয়েছে। এবং প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে বড় বড় বাজারগুলোতে কিন্তু 52টি মেডিকেল টিম তারা রাখবেন এবং যারা গরু নিয়ে আসবেন এবং যারা ক্রেতা তাদের কোনো সন্দেহ হলে গরুর স্বাস্থ্য পরীক্ষা সেটি তারা কিন্তু তাৎক্ষণিক করে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবছর ময়মনসিংহ জেলায় 1,93,000 গরুর চাহিদা রয়েছে কোরবানির পশুর এবং এই জেলায় কোরবানির যোগ্য পশু রয়েছে 2,53,000-এর মতো, অর্থাৎ 50,000-এরও বেশি কিন্তু উদ্ধৃত কোরবানির পশু রয়েছে এই জেলায়। এবং প্রাণী সম্পদ অফিস থেকে যেটি জানানো হয়েছে যে এই জেলার চাহিদা পূরণ করে অন্যান্য জেলায়ও কিন্তু এই জেলার যে কোরবানির পশু সেগুলো সরবরাহ করা হবে। তো সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহ অঞ্চলে কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মৌলভীবাজারের সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। বিএসএফ গুলির পর মরদেহটি নিয়ে যায় ভারত সীমান্তরক্ষীরা। লাশ বর্তমানে ভারতের কৈলাস শহর হাসপাতালে রয়েছে বলে জানান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস। এ বিষয়ে 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া জানান, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা জিডি পাননি। বিএসএফ পক্ষ থেকেও কোনো তথ্য জানানো হয়নি। জামালপুরে গ্যাসের সন্ধান মিলেছে। শনিবার রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায় বাপেক্স। বর্তমানে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের জন্য 72 ঘন্টা পর্যবেক্ষণ করছে বাপেক্স। জুয়েল রানার পাঠান তথ্য ছবিতে প্রতিবেদন। 2017 সালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু হয়। কাজটি পায় আজারবাইজানের একটি প্রতিষ্ঠান।
তবে খনন কাজ শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। পরে 168 কোটি টাকা ব্যয়ে 3 মাসে খনন কাজ সম্পন্ন করে বাপেক্স। জামালপুর 1 অনুসন্ধান কূপটিতে 2600 মিটার খনন করে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, মাটি থেকে 1441 থেকে 1445 মিটার স্তরে গিয়ে তারা গ্যাসের সন্ধান পেয়েছেন। এছাড়া প্রাথমিক পরীক্ষায় 1148 PSI গ্যাসের চাপ পাওয়া গেছে। অনুসন্ধান কূপের খনন কার্যক্রম ইতিমধ্যে শেষ করতে পেরেছি এবং এখন তৃতীয় স্তরের গ্যাসের মজুদের পরিমাণটা ডিএসটি কার্যক্রম চলছে। 72 ঘন্টার পর আমরা জানতে পারবো আসলে এখানে রিজার্ভের পরিমাণ কত এবং কত মিলিয়ন প্রোডাকশন দেওয়া যাবে পার ডে। প্রাথমিকভাবে কূপটিতে 400 BSF গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ভোক্তা পর্যায়ে যার মূল্য 16,652 কোটি টাকা। এখন আমরা সারফেসে আমরা গ্যাস দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে। পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারবো এরপরে আমরা কি পরিমাণ গ্যাস পাচ্ছি এবং এর পরিমাণ কত, এটা আমরা পরে জানতে পারবো। জামালপুর 1 অনুসন্ধান কূপটি খননের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের নতুন দ্বার উন্মোচন হবে। তবে আরও পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের প্রকৃত মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এখন জামালপুর। চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়নে অরাসকম কোম্পানি ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সমঝোতা স্মারকে সই করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে বলা হয়, প্রথম পর্যায়ে পতেঙ্গা থেকে নগরীর অক্সিজেন মোড় পর্যন্ত 54 কিলোমিটার পর্যন্ত রেল লাইন হবে। পুরো নগরীকে ঘিরে গড়ে তোলা হবে আধুনিক প্রযুক্তির রেল লাইন সুবিধা। নরসিংদী রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রুটের মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেসের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল 9:30টায় নরসিংদী রেল স্টেশনে ট্রেন 3টির যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক। সব মিলিয়ে এই স্টেশনে যাত্রা বিরতি নেওয়া অন্তনগর ট্রেনের সংখ্যা ঠেকল 8-এ। ঊর্ধ্বতনকালে উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তা ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম। এ সময় যাত্রীদেরকেও শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। নতুন করে 3টি ট্রেনের যাত্রা বিরতিতে হাজারো যাত্রী দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে জেলা যুবদল। এ সময় প্রায় 3 শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে খাবার দেওয়া হয়। এ সময় জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন সহ বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসংস্থানে স্বয়ংসম্পূর্ণ থাকতাম। ভোলায় প্রায় 5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সকালে এক সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য ধ্বংসের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে কুয়াকাটায় যৌথ অভিযান চালিয়ে 1 লাখ পিস ইয়াবা সহ 16 জনকে আটক করা হয়। এছাড়া মার্চ মাসে বরিশালের কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করা হয় 2 কেজি গাঁজা। বিভিন্ন অভিযানে জব্দ করা এসব মাদক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।